আমরা লাস্ট দুটো লেকচারে এই যে এগুলো কভার করেছি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, পেনিট্রেশন, ইলেকট্রনিক কনফিগারেশন। আর ঠিক আগের লেকচারটায় আমরা দেখলাম অ্যাটমিক সাইজেস, আয়নাইজেশন এনার্জিস, ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি। আজকে আমরা এই দুটো টপিক কভার করব, পোলারাইজেবিলিটি অ্যান্ড হার্ড অ্যান্ড সফট অ্যাসিডস বেসিস। ঠিক আছে, অক্সিডেশন স্টেটস অ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার আমরা পরের লেকচারটায় করব। আমরা আগে পোলারাইজেবিলিটি আর এই হার্ড অ্যান্ড সফট অ্যাসিড বেস থিওরি এটা কভার করে নিই, কারণ দিজ আর রিলেটেড। তাহলে শুরু করি। আমাদের প্রথম টপিক আজকের হলো পোলারাইজেবিলিটি। এই পোলারাইজেবিলিটি টার্মটা হয়তো শুনে এসছো, যে কোনো জিনিসের পোলারাইজিং ক্ষমতা থাকে, কোনো কেউ বেশি পোলারাইজ নিজে হয়, সেই জিনিসটা কি? পোলারাইজেশন মানে যেরকম সব ক্ষেত্রেই হয়, একটা গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে যেরকম পোলারাইজেশন হয়, মানে একজন একদিকে চলে গেল, কেউ ডান দিকে কেউ বাঁ দিকে, সেরকম ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রন বলবো না, আমরা এই অ্যাটমসের ক্ষেত্রে অথবা মলিকুলের ক্ষেত্রেও যে পোলারাইজেশন বলতে বুঝি আমরা তার ইলেকট্রনের যে ক্লাউডটা আছে সেটার ডিস্টরশন। ধরো এটা যদি এস অরবিটাল ইলেকট্রন ক্লাউড থাকে, তাহলে যদি এরকম শেপ থাকে, এটা যদি কোনোভাবে আমি এইরকম একটা শেপ হয়ে যায়, রাইট, ডিস্টর্টেড মানে আর সিমেট্রিক্যাল থাকলো না, তাহলে আমি বলবো যে ইলেকট্রন ক্লাউড ইজ পোলারাইজড এই অ্যাটমে। আর যে পোলারাইজ করেছে তার পোলারাইজেশন ক্ষমতা থাকে। তো কে পোলারাইজ করতে পারবে? ইলেকট্রন ক্লাউড তো তোমার নেগেটিভ চার্জ, তাহলে যে কোনো একটা পজিটিভ চার্জ যদি পাশে আনে স্ট্রং এনাফ, তাহলে যদি একদিকে আনে, যদি চারদিকে না থাকে একদিকে থাকে, তাহলে দ্যাট উইল বি এনাফ, রাইট, টু পোলারাইজ ইট, তাহলে তার দিকে চলে আসবে। এটাই আমার পোলারাইজেশন। এই আর পোলারাইজেবিলিটি হলো মানে একটা এই ফেনোমেননটা হলো পোলারাইজেশন। পোলারাইজেবিলিটি হলো এই যে নেগেটিভ চার্জটা আছে, মানে নেগেটিভ ইলেকট্রন ক্লাউডটা আছে অ্যাটমটা অথবা আয়ন যেটাই থাকুক না কেন, তাকে যে পোলারাইজ করা যাবে, তাকে কতটা করা যাবে, সেটা হলো তার পোলারাইজেবিলিটি। আর যে করছে তার হলো পোলারাইজিং পাওয়ার। ওকে, দেখো ডান দিকে একটা প্যানেলের ছবি আছে, এ বি দুটা প্যানেলের ছবি আছে। এগুলো ওই মলিকুলার অরবিটাল থিওরির মতন, ডায়াগ্রামের মতন। তার এখানে মলিকুলার অরবিটাল না, আমরা এখানে আয়নিক আমরা অ্যাটমের জিনিস নিচ্ছি, তাই ধরো অ্যাটমিক অরবিটালসই এগুলো। তাহলে এই যে ব্লু দিয়ে যে শেড করা আছে, লাইট ব্লু, রাইট, এগুলো হলো আমার ফিল্ড অরবিটাল, ফিল্ড। আর এগুলো হলো আমার এমটি, আনঅকুপাইড, অকুপাইড অ্যান্ড আনঅকুপাইড, রাইট, অকিউপাইড, আর এটা হচ্ছে আমার আনঅকিউপাইড। ওকে, তাহলে এই যে লেভেলটা আছে এটাকে কি, যেরকম মলিকুলার অরবিটাল থিওরিতে ছিল হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, তাহলে এটা হাইয়েস্ট অকুপাইড, তাই না? এটা হলো হাইয়েস্ট অকুপাইড। আর এটা হলো আমার ঠিক সিমিলারলি লোয়েস্ট আনঅকুপাইড, রাইট। এই দুটো প্যানেল একই রকম ডিসকাশন, শুধু এখানে একটু উঁচু নিচুর ব্যাপার আছে, দেখে নিতে পারো যে এখানে হলো ফিল্ডটা উপরে আর আনফিল্ডটাও নিচে আছে, সেগুলো আমরা আসছি এই ডিসকাশনে। আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমরা, যে এখানে তাহলে আছে আমার এখানে হাইয়েস্ট অকুপাইড আর লোয়েস্ট আনঅকুপাইড। ওকে, দেখো এখানে একটা লাল রঙের অ্যারো আছে, এই লাল রঙের অ্যারো আই লেখা আছে তাতে, রাইট। এই আইটা চলে যাচ্ছে কোথায়? অ্যারোটা চলে যাচ্ছে এই আয়োনাইজেশন লিমিট। তাহলে হোয়াট ইজ আয়োনাইজেশন লিমিট? আয়োনাইজেশন লিমিট হলো এমন একটা পজিশন যেখানে ইলেকট্রনটাকে যদি নিয়ে যায়, তাহলে ইট উইল বি আউট অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য নিউক্লিয়াস। সোজা কথা একদম ইনফিনিটি, ওই যে বলি আমরা ইনফিনিটি, একটা ইনফিনিটি মানে একটা অ্যাটমের ক্ষেত্রে ইনফিনিটি কত দূর আর হবে, রাইট। সেই সব জায়গায় যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে ওটা হলো আয়োনাইজেশন লিমিট। মানে ওখানে নিয়ে গেলে আমরা ওটাকে বলতে পারি ইলেকট্রনটা আর ওর ইনফ্লুয়েন্সে নেই,
ওটা আয়ন তৈরি হয়ে গেছে অ্যাটমটা, তাহলে এটা আয়নাইজেশন লিমিট। আচ্ছা, এটা তো গতকালই আমরা পড়লাম, মানে আগের লেকচারটাতেই। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হলো তাহলে আমার এই আইটা কিছুই না, দিস ইজ আয়নাইজেশন এনার্জি, তাই না? আই হলো আমার আয়নাইজেশন এনার্জি, এখানে আই লিখেছে আই ই আর কি, আয়নাইজেশন এনার্জি, তাই তো। মানে একটা ইলেকট্রনকে আমার সরিয়ে নিয়ে যে পজিটিভ আয়ন তৈরি করতে কতটা এনার্জি লাগে, তাহলে সেটাই এর এনার্জি গ্যাপটা আই, ঠিক আছে। আবার এই লোয়েস্ট অকুপাইড থেকে একটা ব্লু অ্যারো গেছে, দেখো আয়নাইজেশন লিমিটে। তাহলে এটা যদি আমি উল্টোটা ভাবি, তাই না, এখান থেকে যদি একটা ইলেকট্রন আনি এইখানে, যেই এনার্জিটা রিলিজ করবে সেটাই তো আমার আয়নাইজেশন ইলেকট্রন অ্যাফিনিটি ই এ, এটাই আমার ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এই যে ব্লু লাইনটা আছে সেটা হলো আমার ইলেকট্রন অ্যাফিনিটি, আর রেড লাইনটা হলো আমার আয়নাইজেশন এনার্জি। এইবার দেখো দুখানা, এইবার আমরা এ আর বিতে কম্পেয়ার করি, এই দুখানা পজিশনের কি তফাৎ আছে। প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হলো আমার এই দুটোর যে ডিফারেন্স। এখন দেখো আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটির ডিফারেন্সটা অনেক কমে গেছে। মানে সোজা কথা ডিফারেন্সটা কি, এই ডিফারেন্সটা আয়নাইজেশন এনার্জি মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি ইজ নাথিং বাট দ্য গ্যাপ বিটুইন হাইয়েস্ট অকুপাইড আর লোয়েস্ট আনঅকুপাইড। এই গ্যাপটা বিতে অনেক কম, এতে বেশি বিতে কম। তাহলে এই যে আমরা আসি আবার এই ডিস্টরশনের ব্যাপারটায়। এই যে আমি বললাম ইলেকট্রন ক্লাউডটাকে ডিস্টর্ট করে দিল, রাইট? তা ডিস্টর্ট করে দিল মানে ইলেকট্রনটা কোথায় গেল? আমরা আগের মডিউল 1-এ তো দেখলাম যে ইলেকট্রন যে কোনো জায়গায় যেতে পারে না, ইলেকট্রন একটা ডেফিনিট কোনো অরবিটালেই যাবে, হায়ার লেভেল কিংবা লোয়ার লেভেল। তাহলে এই ডিস্টরশন হয়েছে মানে এর হায়ার লেভেলটাই গেছে, এখানে তো সব ফিল্ড। তো ইলেকট্রনটাকে যদি আমি এখান থেকে এইখানে নিয়ে যাই, রাইট, আয়নাইজেশন এনার্জিতে, তার মানে কি ইলেকট্রন ক্লাউডটা এক্সপ্যান্ড করে গেল, হায়ার এনার্জিতে চলে গেল, রাইট? তাহলেই তো আমার ডিস্টরশন হলো, ঠিক আছে। তাহলে ডিস্টরশনটাকে আমি পোলারাইজেশনটাকে যদি আমি অরবিটালের ছবিতে ভাবি, তাহলে আমার ভাবতে হবে কি যে হাইয়েস্ট অকুপাইড থেকে লোয়েস্ট আনঅকুপাইডে যাচ্ছে ডিস্টরশন করতে গেলে। সেই ডিস্টরশনটা এখন যদি জিজ্ঞেস করা হয় কার ক্ষেত্রে ইজিয়ার হবে, তাহলে এটা খুবই বোঝা যাচ্ছে যে এর ক্ষেত্রে ডিফারেন্সটা অনেক বেশি, বির ক্ষেত্রে কম। তাহলে এই ডিস্টরশন করাটা, পোলারাইজ করাটা উইল বি মাচ ইজিয়ার ইন কেস অফ বি। বির জন্য অনেক ইজিয়ার হবে, কারণ বিতে খুব অল্প এনার্জিতেই, রাইট, পজিটিভ চার্জের অল্প ইনফ্লুয়েন্সেই সে এখান থেকে এখানে চলে যাবে, এখানে অনেকটা শক্তি খরচা করতে হবে। সেই জন্য আমি এখানে বলবো যে আমি তাহলে বলতে পারি বি ইজ মোর পোলারাইজেবল দেন এ। এই দুটো সিচুয়েশন মধ্যে বিটা হলো মোর পোলারাইজেবল, ঠিক আছে। এখন আমরা এই পোলারাইজেশনের কনসেপ্টটার থেকে আমরা এই ফাজান্স রুলটা বোঝার চেষ্টা করি। ফাজান্স রুলটা ওই দেখতেই পাচ্ছ অনেক দিন আগের, প্রায় 100 বছর আগের 1923-তে ক্যাসিমির ফাজান এই কয়েকটা রুল প্রেডিক্ট করেন, মানে রুল বলেন। এই রুলগুলো দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি, কি করতে পারি, কোভ্যালেন্ট ক্যারেক্টার। আমরা কোভ্যালেন্ট নেচার, তার আয়নিক নেচার থেকে কতটা ডেভিয়েট করে কোভ্যালেন্ট নেচারে যাচ্ছে, সেটা আমরা এটার থেকে প্রেডিক্ট করতে পারি। অ্যান্ড এর বেসিসটাই হলো আমার এই পোলারাইজেশন হিসেবে কে কতটা পোলারাইজেশন হচ্ছে। এবার দেখি এক একটা করে রুল। তার ফার্স্ট রুলটা কি বলছে, যে একটা গিভেন অ্যানায়ন, যে অ্যানায়ন যদি একটা একই থাকে, এখানে এই এক্সাম্পলটা যেরকম দেখা যাচ্ছে সবগুলোই ক্লোরাইড Cl-, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন সাইজ অফ দ্য ক্যাটায়ন অ্যান্ড হাই চার্জ অফ দ্য ক্যাটায়ন। মানে তোমার যদি ক্যাটায়নটার যদি সাইজ ছোট হতে থাকে,
তাহলে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে, আর যদি চার্জ বাড়তে থাকে তাহলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। কেন করবে? সোজা কথা, মোর অ্যান্ড মোর পোলারাইজেশন করবে। যত বেশি পোলারাইজেশন হবে তত তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। এই যে এক্সাম্পলটা আছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে দেখাই যাচ্ছে, মানে ছবিটা দিয়ে বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম যেন ক্লোরিনের ক্লাউডটাকে অনেকটা নিজের কাছে টেনে এনেছে, অনেকটা ডিস্টার্ট করে দিয়েছে, তার মানে বেশি পোলারাইজ করে ফেলেছে। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার ইজ মাচ মোর দ্যান দ্যাট অফ সোডিয়াম ক্লোরাইড। এটা কেন হচ্ছে? কারণ দেখো, যখন সাইজ বেড়ে যাচ্ছে, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আমরা যদি এইভাবে যাই, আমরা এই এক্সাম্পলটা হলো চার্জ বেশি হওয়ার, আর সাইজ বড় হওয়ার এক্সাম্পলটা হয় এটা। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই গ্রুপে যদি যাচ্ছি, যে চার্জ একই আছে, সাইজ ক্যাটায়নের বেড়ে যাচ্ছে, ক্যাটায়নের সাইজ বেড়ে গেলে কি হবে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অন দ্য আউটার মোস্ট ইলেকট্রন তো কমে কমে যাচ্ছে, আমরা গতকালই দেখেছি, রাইট? তো কমে কমে যদি যায় তাহলে তো আর ইলেকট্রন, নিজের ইলেকট্রনই ভালো করে ধরতে পারছে না, তো আর একজনের ইলেকট্রন টানবে কি, তাই না? তাহলে তার পোলারাইজেশন করার ক্ষমতাও কমতে কমতে যাবে। তো অ্যাজ সাচ কী হচ্ছে আমার? তাহলে পোলারাইজেশন পাওয়ারও কমে যাচ্ছে। তাহলে আমি যদি বলি লিথিয়াম ক্লোরাইড উইল বি মোর, কি হবে, কোভ্যালেন্ট দেন সোডিয়াম ক্লোরাইড দেন পটাশিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও আমার এই দিকে ইনক্রিজ করবে ডিউ টু ইনক্রিজিং সাইজ। আবার যদি একই পিরিয়ডে হয়, যেরকম এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এটা যেরকম একই পিরিয়ডে, সিমিলারলি এটাও একটা পিরিয়ডে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, রাইট? কী হচ্ছে? +1 চার্জ, +2 চার্জ, +3 চার্জ, 6 সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ঠিক তার নিচেই। এতে কি হচ্ছে? একই পিরিয়ডে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চেঞ্জ হচ্ছে না, কি চেঞ্জ হচ্ছে? চার্জ চেঞ্জ হচ্ছে। এরা সবাই আইসো ইলেকট্রনিক, কিন্তু একই ইলেকট্রনের সংখ্যা এখানে সব সমান, 10টা করে আছে। আইসো ইলেকট্রনিক যদি হয় তাহলে নিউক্লিয়াসের চার্জ তো যত ডান দিকে যাচ্ছে বেড়ে যাচ্ছে, তাহলে সে তো তার সাইজটা তো ছোট হয়ে যাচ্ছে, আয়নের সাইজটা, তাই না? বাঁ দিক থেকে ডান দিকে যত যাচ্ছে, সাইজ যত ছোট হবে আর টেনে টেনে নিচ্ছে, তাহলে তার তো ইলেকট্রন, অন্য একটা ইলেকট্রন ক্লাউডকে টানার ক্ষমতাও বেশি থাকবে, তাহলে তার ডিস্টর্শন পাওয়ার আর পোলারাইজিং পাওয়ারও বেড়ে যাচ্ছে। অ্যাজ সাচ সে কিন্তু মোর অ্যান্ড মোর কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও আমার এই দিকে বেড়ে যাচ্ছে। এরকম, তাহলে এটা হলো আমার অ্যানায়ন একই রেখে ক্যাটায়নটা চেঞ্জ করার এক্সাম্পল। এবার ঠিক উল্টোটা করি, আমরা ক্যাটায়ন গিভেন, মানে একটা ক্যাটায়নটাকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে বলছে কোভ্যালেন্ট ক্যারেক্টার কিভাবে চেঞ্জ হবে? তখন বলছে অ্যানায়নের সাইজ যত বাড়বে কোভ্যালেন্ট ক্যারেক্টারও তত বাড়বে। ঠিক আবার ওই হ্যালোজেনের এক্সাম্পল, হ্যালাইডের এক্সাম্পলগুলো নেই, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড। হ্যাঁ, আয়োডাইড হলে আরও বেশি হবে, এই যে আয়োডাইডটাও লেখা আছে। কেন? এরাও প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেড়ে যাচ্ছে, ইউনি নেগেটিভ আয়ন আছে, তাহলে উপর থেকে যত নিচে যাচ্ছে কি হচ্ছে? তাহলে ইলেকট্রন, মানে তার আউটার মোস্ট ইলেকট্রনকে নিজের কাছে পুল করার ক্ষমতা কমে কমে যাচ্ছে। কমে যখন যাচ্ছে তাহলে তার ইলেকট্রন কাউন্টকে ধরে রাখতে পারছে না, ইট মোর লুজলি বাউন্ড, ইট ইজ লুজলি বাউন্ড। তো লুজলি যদি বাউন্ড হয় তাহলে তো তাকে খুব পোলারাইজ করা ভেরি ইজি হয়ে যাবে, তাই না? তাহলে সে তো ইনফ্লুয়েন্সেই নেই, তাহলে আয়োডাইডেরটাকে পোলারাইজ করা উইল বি ভেরি ইজি দেন ফ্লোরাইড আয়ন। সেই জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টার আমার এই দিকে বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার এই দিকে বেড়ে যাচ্ছে। তাহলে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড তার যা কোভ্যালেন্ট ক্যারেক্টার, তার থেকে অ্যালুমিনিয়াম ব্রোমাইড ইজ হাইলি কোভ্যালেন্ট ক্যারেক্টার। এই একইভাবে আমি যদি এটা হলো একই গ্রুপে, এবারে একই পিরিয়ডে, এই যে আবার সেই আইসো ইলেকট্রনিক, এই ক্লোরাইড, সালফাইড অ্যান্ড ফসফাইড, এরাও আইসো ইলেকট্রনিক। দেখো সবার 18টা করে ইলেকট্রন আছে, কিন্তু কি হচ্ছে? আমরা ডান দিক থেকে যখন বাঁ দিকে যাচ্ছি, এখানে উল্টো, বাঁ দিক থেকে ডান দিকে না, ডান দিক থেকে যখন বাঁ দিকে যাচ্ছি তখন তার চার্জ বেড়ে যাচ্ছে। এই চার্জ বেড়ে যাওয়া হচ্ছে কি? এর নিউক্লিয়াসে আছে তোমার
17টা প্রোটন, এর আছে 16টা প্রোটন, এর আছে 15টা প্রোটন, কিন্তু ইলেকট্রন সংখ্যা সবার 18টা। তাহলে 18টা ইলেকট্রনকে 17টা প্রোটন যত স্ট্রংলি ধরতে পারবে, আর সেই 18টা ইলেকট্রনকে কি 15টা প্রোটন তত স্ট্রংলি ধরতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে ফসফাইডের যে ইলেকট্রন ক্লাউড এটা মোর লুজলি বাউন্ড হবে। হ্যাঁ, তা লুজলি বাউন্ড হওয়ার জন্য কি হচ্ছে, তাহলে এটা মোর পোলারাইজেবল হয়ে যাবে। সেই জন্য এই যে যদি একই ক্যাটায়ন থাকে, ধরো যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সালফাইড আর অ্যালুমিনিয়াম ফসফাইড হয়, তাহলে অ্যালুমিনিয়াম ফসফাইড উইল বি মোর কোভ্যালেন্ট কারেন্ট। এটা হলো আমার ফাজান্সের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা কি, জাস্ট দুটাকে মিশিয়ে দিয়েছি। কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজেস উইথ ইনক্রিজিং চার্জ অ্যান্ড আয়দার আয়ন। চার্জ বাড়ালেই কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে যাবে, রাইট? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের থেকে অ্যালুমিনিয়াম সালফাইড মোর কোভ্যালেন্ট। একটু আগে আমরা এটাতেই দেখলাম যে অ্যালুমিনিয়াম সালফাইড মোর কোভ্যালেন্ট হবেই। আর এই যে ফোর্থ পয়েন্ট, এটা দেখো, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইজ গ্রেটার ফর ক্যাটায়ন্স উইথ নন নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। নন নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। আমি একটু অসুবিধা হতে পারে বুঝতে, আমরা দুটো এক্সাম্পল দিয়ে দেখি। দুটো এক্সাম্পলে কি বলছে, একটা হলো তোমার এই মার্কারি 2+, আর একটা হলো ক্যালসিয়াম 2+। দেখো ফার্স্ট রুল অনুযায়ী এদের চার্জও এক আর সাইজও কম্পারেবল। দেখো আয়নিক রেডিয়াস মার্কারির 116 আর ক্যালসিয়ামের হলো 114 ppm, সো দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, চার্জও এক। তাহলে ফার্স্ট রুল যে বলছিল যে ফর এ গিভেন কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড হাই চার্জ, এইটা তো আমি এখানে এক্সপ্লেন করতে পারবো না, তাই না? কারণ এখানে দুটোই তো সমান, চার্জও এক, সাইজও এক। কিন্তু মার্কারি ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে কে বেশি কোভ্যালেন্ট আর কে আয়নিক? আমরা জানি যে মার্কারি ক্লোরাইড মাচ মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার। তার কারণ হলো এই যে ইলেকট্রনিক কনফিগারেশনটা। ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি আঁকি, দেখব আমরা যে এর যে ভিতরের ইলেকট্রনগুলো, কোর ইলেকট্রন, ক্যালসিয়ামের কোর ইলেকট্রন শুধু এস আর পি, আর কিছু নেই। হ্যাঁ, সেখানে এইখানে মার্কারির দেখো কোর ইলেকট্রনে কারা আছে, এফ আছে, ডি আছে। এই এফ আর ডি অরবিটাল আমরা কি জানি, এগুলো ইলেকট্রনসগুলো হলো লেস পেনিট্রেটিং, মনে আছে? এরা দূরে থাকে, লেস পেনিট্রেটিং, এসগুলো হলো কাছে, এরকম থাকে। তাহলে ডি আর এফ ইজ লেস পেনিট্রেটিং। লেস পেনিট্রেট করছে মানে কি, ওরা উইক শিল্ডিং, তারা শিল্ডও করতে পারে ভালো না, ভালো শিল্ড করতে পারে না নিউক্লিয়ার চার্জটাকে। তো উইক শিল্ডিং হলে যেটা লাভ সেটা হলো আউটার মোস্ট ইলেকট্রনগুলো উইল বি হেল্ড মাচ মোর স্ট্রংলি, রাইট? যদি ওই ডি আর এফ না থাকতো তাহলে। সেই জন্য কি হচ্ছে, যদিও তাদের সাইজ এক, কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অন দ্য আউটার মোস্ট ইলেকট্রন অফ মার্কারি 2+ ইজ মাচ হায়ার দেন দ্যাট অফ ক্যালসিয়াম 2+। এই জন্য এরা কি করে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকেও বেশি নিজের কাছে টানতে পারে। সেই জন্য মোর ডিস্টর্ট করে ক্যালসিয়াম, দেন মার্কারি 2+ দেন ক্যালসিয়াম আয়ন। অ্যাজ সাচ দিস ইজ মোর কোভ্যালেন্ট, রাইট, দেন দিস ওয়ান, ক্যালসিয়ামের থেকে। ওকে, তো এই হলো আমার ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুলের এখন আমরা আরও একটু কয়েকটা এক্সাম্পল দেবো, কনসিকুয়েন্সেস পোলারাইজেশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেগুলো, এগুলোর থেকে আমরা প্রেডিক্টিভ নেচারের কোশ্চেন হতে পারে। তোমাদের একটা 4টা মলিকুল দিয়ে দিল, সাজাও কার কোভ্যালেন্সি বেশি, ছোটোর থেকে বড় কি বড়োর থেকে ছোট, হ্যাঁ, কি দুটার মধ্যে কম্পেয়ার করতে হতে পারে। এক্সপ্লেনেটরি কোশ্চেন আসতে পারে, দিস ইজ মোর আয়নিক দেন দ্যাটা, কেন? এবার আমরা আসি আর একটা এক্সাম্পলে। দেখো এই এক্সাম্পলটায় কি আছে, কম্পাউন্ডগুলো কি আছে, সিলভার ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড অ্যান্ড আয়োডাইড, তার মানে সিলভার হ্যালাইডস। সিলভার যে হ্যালাইড গুলো উপর থেকে নিচে দেওয়া আছে। সেকেন্ড কলামে কি আছে, সলিউবিলিটি প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্ট কি? সলিউবিলিটি প্রোডাক্ট হলো তোমার প্রোডাক্ট অফ দ্য
আয়ন কনসেন্ট্রেশনস ইন স্যাচুরেটেড সলিউশন। তার মানে এইটার থেকে আমরা দেখে কি বুঝতে পারি, ডাইরেক্টলি তোমাদের পড়ে আসার কথা ক্লাস 2 লেভেলে, এটা যে সলিউবিলিটি প্রোডাক্ট যত কমবে, ম্যাগনিটিউড অফ সলিউটিভ প্রোডাক্ট যত কম হবে, তার মানে সেটা লেস সলিউবেল। যত বাড়বে তাহলে তার সলিউবিলিটি বেশি। তাহলে এখানে দেখাই যাচ্ছে আমার এটা 205, এখানে সেটা 10⁻⁻10, 13 and 17, তার মানে সলিউবিলিটি কিন্তু প্রোডাক্ট এই দিকে কমে যাচ্ছে, রাইট? তাহলে সলিউবিলিটি কোন দিকে বাড়ছে? তাহলে কে মোস্ট সলিউবেল? সিলভার ফ্লোরাইড সলিউবেল মোস্ট, এটা ইনসলিউবেল। তোমরা যদি প্লাস 2 লেভেলে তোমাদের ব্যাচটার হয়তো প্র্যাকটিক্যাল করোইনি তোমরা কোনো দিন, বাট এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য যদি করে থাকতো, কিংবা বইতে হয়তো পড়েছো যে সিলভার ক্লোরাইডের টেস্ট, ওয়ান অফ দ্য টেস্ট ফর ক্লোরাইড ইজ সিলভার নাইট্রেট সলিউশন দেওয়া হয়, আর সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে, রাইট, হুইচ ইজ ইনসলিউবেল ইন ওই অ্যাকোয়ারিজে। ওকে, তাহলে এটা কেন হচ্ছে? তাহলে এই যে সলিউবিলিটি প্রোডাক্ট এটার এত কম, সেই জন্যই এটা ইনসলিউবেল প্রোডাক্ট করছে। সিমিলারলি ব্রোমাইডেরও এরকম টেস্ট হয়, এটা সাদা, এটা তোমার পেল ইয়েলো, এটা ইয়েলো, হ্যাঁ, কালারটাও চেঞ্জ হয়। এই কালার চেঞ্জও কিন্তু অ্যাজ এ কনসিকুয়েন্স অফ পোলারাইজেশন। ওকে, এইবার সেটা আমরা আসছি না এখানে, আমরা এখানে ডিসকাস করছি। দেখো এখানে কি হচ্ছে, এই থার্ড কলামটা লেখা আছে আর প্লাস আর আর মাইনাস। এই আর প্লাস আর আর মাইনাস হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট রেডিয়াই, রাইট, অফ আয়নিক রেডিয়াই, সিলভার আয়নের রেডিয়াই, আর এখানে আমাদের হ্যালাইড আয়নগুলো রেডিয়াই। এইবার ফোর্থ কলামটা ইন্টারেস্টিং লেখা আছে আর ইএক্সপি, মানে এক্সপেরিমেন্টালি ফাউন্ড ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কত, এক্সপেরিমেন্টালি ফাউন্ড ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, আর লাস্টে হলো আমার ডেভিয়েশন। তাহলে ডেভিয়েশন কতটা হয়েছে? দেখো সবগুলোতেই নেগেটিভ ডেভিয়েশন, তার মানে থিওরিটিক্যালি এটা প্লাস এটা আমার যোগ করে যা পাওয়ার কথা ছিল তার থেকে এটা কমেছে। কিন্তু এই যে ডেভিয়েশনটা লার্জেস্ট কার ক্ষেত্রে? লার্জেস্ট হলো সিলভার আয়োডাইডের ক্ষেত্রে। সিলভার আয়োডাইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 40 ppm কম, যতটা আমার থিওরিটিক্যালি এক্সপেক্টেড। তার মানে কি, এই যে আয়নিক রেডিয়াই আমার কখন হবে? যদি পারফেক্টলি মিলে যাওয়ার কথা কখন? যদি আমার এখানে ফ্লোরাইড আয়ন আর এখানে সিলভার আয়ন একদম গায়ে গায়ে লেগে থাকে, আমার একদম আয়নগুলোর মধ্যে কোনো ইন্টারাকশান নেই, মানে কোনো ওভারল্যাপিং নেই, কোনো ডিস্টরশন হয়নি, রাইট? এইটা আমার একদম আর বেড়ে গেল, এইটা হলো আমার বন্ড ডিস্টেন্স। তাহলে সিলভার ফ্লোরাইডটা আমরা বলতেই পারি উইদিন এক্সপেরিমেন্টাল এরর যে এটা আমার মিলে গেছে। তাহলে আমি বলতে পারি যে সিলভার ফ্লোরাইড ইজ আয়নিক। কিন্তু তোমার এর থেকে দেখো ডেভিয়েশনটা শুরু হয়েছে, তার মানে এর কিন্তু আর পুরলি আয়নিক নেই, তার মানে সিলভার আয়ন আর এই যে ক্লোরাইডটা, রাইট, এ কিন্তু ডিস্টর্ট হয়ে গেছে। সিলভারের সাথে ব্রোমাইডটা আরও বেশি ডিস্টরশন হয়েছে, রাইট, আর আয়োডাইডটা ম্যাক্সিমাম ডিস্টরশন হয়েছে, হ্যাঁ, প্রায় যেন সিলভার ওর ক্লাউডের মধ্যেই চলে গেছে, সিলভার যেন আয়োডাইডের ক্লাউডের মধ্যেই প্রবেশ করে গেছে। এই রকম ডিস্টরশন হয়েছে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার এরকম করে বেড়ে যাচ্ছে। এই কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে যাওয়ার জন্য কনসিকুয়েন্স কী করছে? সলিউবিলিটি লোয়ার হয়ে যাচ্ছে, কালার ইনক্রিজ করে যাচ্ছে। কালার, এটা কালারলেস, রাইট, সিলভার ফ্লোরাইড, এটা হোয়াইট ইন কালার, মানে এটাও তোমার হোয়াইট ইন কালার। আমি তোমার অদক্ষেপটা হোয়াইট, তার মানে অ্যাকচুয়ালি তোমার এটাও কালারলেসের মধ্যেই পড়বে, কারণ সলিউশনটা যদি করি সেটা তো কালারলেসই হবে, যদিও স্পেরিংলি সলিউবেল। সিলভার ব্রোমাইড কিন্তু পেল ইয়েলো ইন কালার, অ্যান্ড সিলভার আয়োডাইড ডার্ক ইয়েলো ইন কালার, রাইট। এই কালারটাও বেড়ে যাচ্ছে ডিউ টু কোভ্যালেন্ট ক্যারেক্টার, কারণ তাদের মধ্যে যে সেপারেশনটা, চার্জ সেপারেশনটা, মানে কালার কেন দেখবো, একটা ইলেকট্রন আপার লেভেল থেকে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে গেল লাইট নিয়ে, আবার ফিরে এলো, আমাকে যে রেডিয়েশনটা ফেরত দিচ্ছে, রাইট,
সেটা আমরা স্পেকট্রোস্কোপিতে আরও বেটার পড়বো। আমি এখন জাস্ট বলে নিচ্ছি, গ্যাপটা যত ছোট হবে তত আমার তাহলে কি হবে, আমি ইউভি রিজিয়ন থেকে ভিজিবল রিজিয়নের দিকে যাব। কালারলেস মানে কি, ইউভি রিজিয়নে ওটা অ্যাবজর্ব করছিল, আর যখন ভিজিবল রিজিয়নে আসলো সেই জন্য তার মানে তার এনার্জি কমে গেল ওই গ্যাপটার, সেই জন্য আর কালার বেড়ে যাচ্ছে। আর শর্টার ইন্টারআয়নিক ডিস্টেন্স, এগুলো হলো আমার কনসিকুয়েন্সেস অফ পোলারাইজেশন, রাইট। এবং দিস ক্যান বি প্রেডিক্টেড বাই ফাজান্স রুল। ঠিক আছে, ফাজান্স রুলের ডিসকাশন আমাদের এইটুকু অবধি থাক, কিন্তু পোলারাইজেশনটা আমরা থামাবো না, কারণ নেক্সট যে টপিকটা পড়বো তার মধ্যে পোলারাইজেশনই আছে। ইনফ্যাক্ট ওটা ফাজান্স রুলেরই একটা নতুন রূপ, রাইট। ঠিক তার প্রায় 50 বছর পরে সেটারই একটা নতুন রূপ পেশ করা হয়েছে ফাজান্স রুলের। এইটা হলো আমাদের একটা নতুন কনসেপ্ট। এটা হয়তো তোমরা কেউ শুনে থাকতে পারো, বেশিরভাগই হয়তো শোনোনি, তোমাদের হয়তো এটা ফার্স্ট টাইম এটা শুনছো। হার্ড অ্যান্ড সফট অ্যাসিডস অ্যান্ড বেসিস, বইয়ে লেখা থাকবে HSAB, অথবা অনেক জায়গায় সফট অ্যান্ড হার্ড অ্যাসিড অ্যান্ড বেসিস এটাও লেখা থাকে SHAB। দুটার মানে একই, আলাদা কিছু না। ওকে, এই হার্ড অ্যান্ড সফট অ্যাসিড অ্যান্ড বেসিস এই নামটা কিন্তু প্রথমে আসেনি, এই নামটা এসছে অনেক পরে। তার আগে আমরা দেখি এই যে দুইজন ভদ্রলোক, সোয়ার্জেনব্যাক অ্যান্ড স্যাট, এই দুজন ইন্ডিপেন্ডেন্টলি, দুজন দেখো দুটো আলাদা আলাদা সময় দেওয়া আছে, একটা 2 বছরের তফাতে, কিন্তু তারা পাবলিশ করেছিল, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এটা ছিল। দে ফাউন্ড আউট, দে মানে এই মেটাল আয়নগুলোকে দুটো ভাগে ভাগ করেছিল। দেখো আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। ক্লাস এ মেটাল আয়ন আর ক্লাস বি মেটাল আয়ন। এই ক্লাস এ মেটাল আয়নে কারা আছে, তার সাথে আবার H+ আছে। ক্লাস এ মেটাল আয়নে দেখো হাই চার্জের মলিকুলগুলো আছে, হ্যাঁ, হাই চার্জের স্পিসিসগুলো। তার মানে কি, যত হাই চার্জ তার মানে স্মলার, আর এরা হলো লুজলি বাউন্ড। দেখো অল্প চার্জের হেভি মেটালগুলো আছে, অল্প চার্জে সব হেভি মেটাল মানে। আর কপার ওয়ানেও D10 সিস্টেম, মানে পুরো ফিল্ড ইলেকট্রন আছে। তাহলে এরা হলো লুজলি বাউন্ড ইলেকট্রনস এদের মধ্যে আছে। দেখা গেল আমি একটা সিরিজ যদি নেই, কাদের সাথে কমপ্লেক্স করার টেন্ডেন্সি বেশি, এখানে গ্রুপগুলো আলাদা করে নেওয়া আছে, গ্রুপ 5, গ্রুপ 6 আর গ্রুপ 7। যে কোনো একটা গ্রুপ, আমরা হ্যালাইড নিয়ে ডিসকাশন করছিলাম, আবার এখানে হ্যালাইড নিয়েই করি। বলছে যে এই গ্রুপ এ মেটাল আয়নগুলো, ক্লাস এ যেগুলো আছে, তাদের কমপ্লেক্সের স্টেবিলিটি এই অর্ডারটা ফলো করে, মানে ফ্লোরাইডের সাথে বেশি, ক্লোরাইডের সাথে কম, ব্রোমাইডের সাথে আরও কম, আয়োডাইডের সাথে সবচেয়ে কম। কিন্তু গ্রুপ বির মেটাল আয়ন যেগুলো আছে, যেরকম এই যে সিলভারেরটা তো আমরা একটু আগেই দেখলাম, রাইট, যে কি দেখলাম, যে আয়োডাইডেরটা মোস্ট কোভ্যালেন্ট, তার মানে মোস্ট স্টেবল, আয়োডাইডেরটা হাইয়েস্ট স্টেবিলিটি, ব্রোমাইডেরটা তারপরে, ক্লোরাইডটা তারপরে, ফ্লোরাইডটা লিস্ট। ঠিক উল্টে গেছে, গ্রুপ এর সাথে গ্রুপ বির টেন্ডেন্সিটা ঠিক উল্টে গেছে, রাইট। ওরা মানে ওনারা দুজন আর কোনো কিছু বলেননি, এই দুটা ইউজ করেছিলেন, যে গ্রুপ ক্লাস এ মেটাল, ক্লাস বি মেটাল এরকম করে ভাগ করা যায়। সিমিলারলি ওই অক্সিজেনের গ্রুপটার সাথে হবে, নাইট্রোজেনের গ্রুপটার সাথে। পিয়ারসন ঠিক দেখো এই ফাজান্স রুলের প্রায় 40 বছর পরে, আর হি ফার্স্ট পয়েন্ট আউট, এই টার্মগুলো উনিই প্রথম বলেন, যে এই যে গ্রুপ এ মেটালগুলো আছে এগুলো কি করছে, এগুলো তো হাই চার্জ, তার মানে ইলেকট্রন ক্লাউডটাকে তারা নিজেদের কাছে খুব ধরে রাখতে পেরেছে, আর মোর পোলারাইজিং পাওয়ার, এদের পোলারাইজিং পাওয়ারটাও অনেক বেশি এই গ্রুপ বি মেটাল আয়নের ক্ষেত্রে। দেখো ফাজান্স রুল অনুযায়ী এই গ্রুপ এ মেটাল আয়ন যারা আছে তাদের পোলারাইজিং পাওয়ার ইজ মাচ হায়ার দেন গ্রুপ বি মেটালস। এই হাই চার্জ, হাই পোলারাইজিং পাওয়ার, এগুলোকে ওরা বলছে হার্ড মেটাল আয়ন্স, হার্ড মেটাল আয়ন্স, রাইট। আর ঠিক কনভার্সলি উনি টার্ম দিলেন এই গ্রুপ বি মেটাল আয়নগুলোকে, যাদের পোলারাইজিং পাওয়ার অত বেশি না, তাদের বললেন উনি সফট মেটাল আয়ন্স। এই হার্ড অ্যান্ড সফট কথাটা ধরো এরকম করেই এসছে, মানে ইলেকট্রন ক্লাউডটা কত শক্তভাবে ধরে রাখছে আর কত লুজলি বাউন্ড আছে,
এইভাবে। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখতে হবে, এই হার্ড অ্যান্ড সফট অ্যাসিডের সাথে কিন্তু স্ট্রং আর উইক অ্যাসিডের কোনো সম্পর্ক নেই। একটা স্ট্রং অ্যাসিড হার্ডও হতে পারে, উইকও হতে পারে, একটা উইক অ্যাসিড হার্ডও হতে পারে, স্ট্রংও হতে পারে, ঠিক ভাইস ভার্সা। হ্যাঁ, মানে কোনো কিন্তু এর মধ্যে কোনো রিলেশন নেই, হার্ড অ্যাসিড স্ট্রং হতে হবে কিংবা সফট অ্যাসিড উইক হতে হবে, নাথিং। গুলিয়ে ফেলবে না, একদম আলাদাভাবে এটা পড়বে, আলাদা থিওরি। হ্যাঁ, এইবার দেখো উনি বললেন যে হার্ড অ্যাসিড যাদের সাথে টেন্ডেন্সি বেশি রিয়াক্ট করার, সেইগুলোকেও আমি বলবো হার্ড বেস। অ্যাসিড কেন বলছে? প্রথম কথা, লুইস অ্যাসিড মানে পজিটিভ চার্জ আছে, তাই লুইস অ্যাসিড, ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। তাহলে বললেন এই যে গ্রুপ বি যেগুলো আছে মেটাল, এই গ্রুপ এ মেটাল আয়নগুলোর যেগুলো প্রথম দিকে ফ্লোরাইড ক্লোরাইড, এগুলোকে তাহলে বলবো হার্ড বেস, আর এগুলাকে বলছে সফট বেস। এগুলা সফট বেস। এইখানেই হলো আমার ডিফারেন্সিয়েশনটা আসলো। ফার্স্ট পিয়ারসন বললেন এই হার্ড অ্যান্ড সফট থিওরিটা দিয়ে। এগুলা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। হার্ড অ্যাসিডস অ্যান্ড বেসেস আর স্মল, কম্প্যাক্ট, নন পোলারাইজেবল। সফট অ্যাসিডস আর লার্জার, মোর ডিফিউজ অ্যান্ড ইজিলি পোলারাইজেবল। এটাই কিন্তু মাথায় রাখতে হবে যে হার্ড অ্যান্ড সফট বেসেস এর কোনো বর্ডার লাইন, মানে বর্ডার লাইন ওরকম করে হার্ড অ্যান্ড ফাস্ট লাইন নেই যে এটা হার্ডই সবসময়, এটা বেসই সবসময়। হ্যাঁ, আমরা একটু পরেই দেখবো। ওইভাবে আমরা বলতেও পারবো না। ধরো এইখানে পিয়ারসন যে ভাগগুলো করেছেন, হার্ড অ্যাসিড, বর্ডার লাইন অ্যাসিড অ্যান্ড সফট অ্যাসিড, এইখানে দেখো আয়রন, আমরা আয়রনের এক্সাম্পলটা নিই। আয়রন তো দুই জায়গাতে আছে, তাহলে আয়রন 3-কে আমরা বলছি হার্ড, আয়রন 2-কে বলছি বর্ডার লাইন। কেন? বুঝতেই পারছো, চার্জের উপর ডিপেন্ডেন্ট। কাজেই এটা মেটালের নামটা দিয়ে আমরা বুঝলে হবে না। আমাকে যদি কেউ প্রশ্ন করে আয়রন হার্ড না সফট, হ্যাঁ, আমি বলতে পারবো না ইট ইজ এ হার্ড অ্যাসিড অর এ সফট অ্যাসিড। তাহলে আমার জিজ্ঞেস করতে হবে যে চার্জ কত, কোন অক্সিডেশন স্টেটে আছে। +3 হলে সে হার্ড, +2 হলে বর্ডার লাইন। সিমিলারলি আর একটা, এই যে কোবাল্টের এক্সাম্পলটাও দেখতে পারো। কপারেরটা দেখো, কপারের 2, কপার 2+, এটা কিন্তু বর্ডার লাইন। আবার কপার 1 কিন্তু সফট, কারণ এটা D10, হ্যাঁ, ফিল্ড একদম, এখানে D9 আছে। এখানে আর একটা ইন্টারেস্টিং যেটা, সেটা হলো প্রোটন। প্রোটন ইজ দ্য স্মলেস্ট অ্যাসিড পসিবল, তাই না? H+, এখানে তো আর কিছুই নেই, শুধু একটা প্রোটন, কোনো ইলেকট্রনও নেই। তাহলে এর তো কোনো ইলেকট্রনকে ম্যানেজই করতে হচ্ছে না, ইট ইজ দ্য স্মলেস্ট স্পিসিস। হ্যাঁ, সেই জন্য এটা হাইলি হার্ড অ্যাসিড। এটা সব অ্যালকালি মেটালগুলো হার্ড, অ্যালকালাইন আর্থগুলো হার্ড আছে, হ্যাঁ, প্রথমগুলো। ঠিক আছে, সিমিলারলি সফট কোনগুলো? এই যে দেখলাম মার্কারি, ওই যে ফাজানের 4th রুলটায় দেখলাম যে ক্যালসিয়ামের থেকে ও বেশি ডিস্টর্ট করতে পারে ডিউ টু নন নোবেল গ্যাস কনফিগারেশন, সেই জন্য এ চলে এসছে সফট অ্যাসিডে। ওকে, আর এখানে দেখো সিলভার, মানে হেভি মেটালগুলো সফট অ্যাসিডে। এই জন্য সেই হেভি মেটালগুলো যে পয়জনাস হওয়ার মেইন একটা কারণ হলো দে ক্যান ইজিলি বাইন্ড টু দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার, খুব স্ট্রং বন্ড করে আমাদের সালফাইড মলিকুলগুলোর সাথে। সেই জন্য এরা পয়জনাস মেটাল খুব। ওকে, সিমিলারলি আমরা বেসেরটাও এখানে ভাগ করা যায়। দেখো প্রোটন ছিল হার্ড অ্যাসিড, এবার হাইড্রাইড আয়ন চলে আসলো। হাইড্রাইড কিন্তু সফট বেস। এই যে আয়োডাইড, হাইড্রাইড, এখানে আয়োডাইডও আছে, এখানে বোধহয় আমার ঢেকে গেল। হ্যাঁ, আয়োডাইড, এগুলো সব হাইড্রাইড। সেখানে ফ্লোরাইড, ক্লোরাইড, এরা কিন্তু হার্ড বেস। আর ব্রোমিন চলে গেল বর্ডার লাইনে। হাইড্রাইড কেন সফট? হাইড্রাইডের কেসটা দেখো, এখানে আছে একটা প্রোটন পজিটিভ চার্জ আর দুখানা ইলেকট্রন। একটা প্রোটন দুখানা ইলেকট্রনকে ধরেই রাখতে পারছে না, মানে কন্ট্রোলের বাইরে প্রায়, রাইট? সেই জন্য ভেরি ইজিলি পোলারাইজেবল, সেই জন্য ভেরি সফট বেস হাইড্রাইড আয়ন। আবার ওই যে বললাম নাম দেখেই হবে না। দেখো নাইট্রোজেন যদি বলেন নাইট্রোজেন কি, নাইট্রোজেন হার্ড না সফট, এটাও কিন্তু আমি উত্তর দিতে পারবো না। বিশেষ করে বেসের ক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর কোনো কিন্তু ওরকম উত্তর হবে না, আমাকে তার এনভায়রনমেন্টটা বলতে হবে। নাইট্রোজেন অ্যামোনিয়ার ক্ষেত্রে কিংবা প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে দেখো হার্ড, sp3 হাইব্রিডাইজড হার্ড। কিন্তু যখন
আমি এটা অ্যানিলিনে চলে আসলো, এখানেও sp3 হাইব্রিডাইজড, কিন্তু এই যে লোন পেয়ারটা ইজ ইন কনজুগেশন এই রিংটার সাথে, তাই না? এই রিংটার সাথে কনজুগেশনে আছে তো, রাইট? এই রিংটার সাথে কনজুগেশনে আছে, তাই এ কিন্তু বর্ডার লাইনে চলে গেল। হোয়ারএস পিরিডিনো কিন্তু আমার sp2 হাইব্রিডাইজড, এও কিন্তু আমার বর্ডার লাইনে। আচ্ছা, এইখানে দেখো সিমিলারলি এখানে দেওয়া আছে এই যে একটা পার্টিকুলার আয়ন SCN, এটা কি থায়োসায়ানাইড, আর CN সায়ানাইড, রাইট? এগুলো কেন আন্ডারলাইন করা আছে এক একটা অ্যাটমের নিচে? কারণ দিজ আর অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ডস, মানে যে কোনো দিক দিয়ে, এই যে নাইট্রেট N দিয়েও করতে পারে, O দিয়েও করতে পারে, হ্যাঁ? এইবার এই যে S এর পার্টটা S এর পজিশন দিয়ে যদি বাইন্ড করে তাহলে সেটা হবে হলো সফটার দিক, আবার N দিয়ে যদি করে সেটা হলো হার্ডার দিক, রাইট? এখানে মেটালের উপর ডিপেন্ড করবে, আমরা এক্সাম্পল দেখব, হ্যাঁ? ওকে, সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ হার্ড অ্যাসিড, হার্ড বেসেস, রাইট? অ্যান্ড টার্মটা কে কয়েন করেছিলেন? পিয়ারসন। এবং ফাজান্স রুলের মতো উনিও একটা প্রিন্সিপাল দিলেন, এটাকে পিয়ারসনস হার্ড অ্যান্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল বলে। কি বলছে? যে হার্ড অ্যাসিডস রিয়াক্ট প্রেফারেন্সিয়ালি, কথাটা মাথায় রাখতে হবে, প্রেফারেন্সিয়ালি, নট অলওয়েজ, উইথ হার্ড বেসেস, অ্যান্ড সফট অ্যাসিডস রিয়াক্ট প্রেফারেন্সিয়ালি উইথ সফট বেসেস। দেখো এখানে একটা ইকুয়েশন লেখা আছে, BH প্লাস মিথাইল মার্কারি আয়ন, মিথাইল মার্কারি Hg প্লাস, মানে Hg এখানে কিন্তু 2+ স্টেটে আছে, Hg2+, তার মানে আমরা জানি এটা হলো সফট, ওকে? এটা প্লাস স্টেটে আছে, রাইট? তাহলে Hg2+, এই মিথাইল মার্কারি অ্যাজ এ হোল, এই আয়নটাও কিন্তু সফট, এখনো এটা সফট অ্যাসিড, রাইট? সো দিস ইজ এ সফট অ্যাসিড। BH+ কেন বলা হয়েছে? এটা নিউট্রালও হতে পারে, মানে বিটা একটা বেস, রাইট? এটা তুমি যদি তোমার Cl- হয় তাহলে প্লাস চার্জটা থাকবে না, Cl- H+ নিউট্রাল হয়ে যাবে। যদি অ্যামোনিয়া হয় তাহলে NH4+ হয়ে থাকবে, হ্যাঁ, সেরকম আর কি। তো এই H+, এটা হলো হার্ড অ্যাসিড। তাহলে এই যে রিয়াকশনটা, এই যে বির উপর ডিপেন্ড করবে যে রিয়াকশনটা ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, এবং এটাকে আমরা কি দিয়ে প্রেডিক্ট করতে পারবো? এই পিয়ারসনস প্রিন্সিপাল দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারবো যে রিয়াকশনটা ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, রাইট? ধরো আমি F- নিলাম, F- কি? হার্ড বেস। এই হার্ড বেস যদি থাকে তাহলে প্রেফারেন্সিয়ালি কার সাথে রিঅ্যাক্ট করবে? রিঅ্যাক্ট করবে হার্ড অ্যাসিডের সাথে। তাহলে এখানে হার্ড অ্যাসিডকে H+ না মিথাইল মার্কারি? অবশ্যই H+। তাহলে F- H+ এর সাথে থাকতে চাইবে, মানে BH হিসাবে। তাহলে রিয়াকশনটা কোন দিকে প্রেফারেড হবে? আমার বাঁ দিকে, ইকুইলিব্রিয়ামটা শিফট থাকবে। মানে HF যদি আমি রিয়াক্ট করি এর সাথে, কোনো রিয়াকশানই হবে না, কারণ এইটাই মোর স্টেবল, এরকমই থাকবে, নো রিয়াকশন উইল অকার। হোয়ারএজ আমি যদি এর জায়গায় S2- নিয়ে নিই, সালফাইড, হুইচ ইজ সফট বেস, এটা তো সফট বেস যদি নেই তাহলে কি হবে? ও তো আর H+ এর সাথে থাকতে চাইবে না, ও মিথাইল মার্কারির সাথে থাকতে চাইবে, মানে এই কম্পাউন্ডটা তৈরি করতে চাইবে। তাহলে আমি যদি SH- এরকম যদি আমি একটা কম্পাউন্ড নেই, মানে সালফাইডের সাথে লেগে আছে, প্লাস মিথাইল মার্কারি যদি নেই, তাহলে কিন্তু একদম এখানে যেতে চাইবে তাড়াতাড়ি, কারণ দিস ইজ মাচ মোর স্টেবল। এটা হয়ে কি হবে? এটা হয়ে আমার একটা বাইরে মাইনাস থাকবে ওভারঅল, প্লাস H+, ও H+কে রিলিজ করে দেবে, রাইট? তাহলে এইটা কিন্তু আমার রাইট হ্যান্ডে চলে যেতে চাইবে। তাহলে এই যে আমার প্রিন্সিপাল হার্ড অ্যান্ড সফট, এটার একটা প্রেডিক্টিভ ভ্যালু আছে, রিয়াকশনটা কোন দিকে যাইবে, রিয়াকশন কোনটা মোর স্টেবল, এগুলো আমরা প্রেডিক্ট করতে পারবো।
এখান দিয়ে। এখন আমরা দু একটা ন্যাচারাল এক্সাম্পলগুলো দেখি। ধরো তোমরা যে মেটালার্জি পড়েছো +2 লেভেলে, জিঙ্কের ওর যদি মনে থাকে দেখবে জিঙ্ক ব্লেন্ড, ব্লেন্ড, লেডের ওর গ্যালেনা, কিন্তু আয়রনের ওর ছিল, রাইট? কেন? কারণ দেখো নেচারে এরকম কেন পাওয়া যায়, এগুলো তো ন্যাচারালি ফাউন্ড, রাইট? এটা তো কেউ সিনথেসাইজ করেনি, কোনো রিয়াকশান হয়নি, নেচারে আছে কোটি কোটি বছর ধরে। নেচারে কেন এরকম থেকে গেছে? জিঙ্ক কেন সালফারেটের সাথে করে আর আয়রন কেন অক্সাইডের সাথে করে? কারণ এই যে আয়রন এখানে +3 হিসাবে আছে, রাইট? আয়রন +3 হিসাবে আছে, তার মানে এটা হার্ড অ্যাসিড। তাহলে এখন একটা হার্ড বেস, এই হার্ড বেসের সাথে করবে, হার্ড বেস, অক্সাইড ইজ হার্ড বেস, সেই জন্য এই রিয়াকশানটা এটা বেটার ইন্টারাকশান হয়, মোর স্টেবল, রাইট? আর এটা সালফাইড সফট বেস, আর এগুলো তোমার সফট মেটাল আয়ন, সেই জন্য এদের ইন্টারাকশানটাও বেটার হয়। এইখানে হার্ড ইন্টারাকশান যেটা বলেছে পিয়ারসন, এই যে হার্ড ইন্টারাকশান, আচ্ছা প্রথমে সফট ইন্টারাকশানটা বলি। সফট ইন্টারাকশানটা ইজিলি বোঝা যাচ্ছে যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করে যাচ্ছে। সফট ইন্টারাকশানটা হলো কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করে যাচ্ছে, রাইট? মোর কোভ্যালেন্ট ইন্টারাকশান হচ্ছে। আর হার্ডটা হলো মোর আয়নিক হচ্ছে, মোর আয়নিক মানে তার যে ক্রিস্টাল যে তৈরি হবে, হ্যাঁ, তার যে ল্যাটিস এনার্জি সেটা বেড়ে যাচ্ছে, রাইট? সেটাতেও তার স্টেবিলিটি বাড়ছে, সেই জন্য সে ওই দিকে যাচ্ছে। তাহলে দুটো ইন্টারাকশন দু রকমের। আর একটা এক্সাম্পল, ওই যে আমি বলছিলাম থায়োসায়ানাইড আয়ন, রাইট? থায়োসায়ানাইড আমরা এইভাবেই মাইনাসটা লিখি, মানে মাইনাসটা আমরা জানি না কার ওপর আছে। অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ডস আমরা আবার পড়বো শেষ সময়, আইসোমারিজম অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্সে। এই যে লাইগ্যান্ড যদি দেওয়া হয়, এটা যদি দুরকম সলিউশনে থাকে, রাইট? যদি তুমি এখানে আয়রন দাও, আয়রন যদি থাকে, আয়রন 2+ থাকুক কি আয়রন 3+ থাকুক, তাহলে কি হবে? এখানে রিয়াকশানটা হবে এ কিন্তু NCS, হ্যাঁ, এরকম করে বাইন্ড করবে। কিন্তু যদি তুমি গোল্ড দিয়ে দাও, গোল্ড প্লাস, তাহলে কিন্তু আমার সালফার এন্ড দিয়ে কম্বাইন করবে, ওকে? কারণ সিলভার গোল্ড +1 ইজ সফট, সেই জন্য সে সফট আর এনটা দিয়ে কম্বাইন করবে। আর আয়রন 3+ হার্ড, সেই জন্য সে হার্ড আর এনটা দিয়ে কম্বাইন করবে, রাইট? সো হার্ড সফট ইজ ডিপেন্ডেন্ট অন এনভায়রনমেন্টের উপরও ডিপেন্ড করবে, রাইট? আমরা আর একবার দেখে নিই, এখানে যে ছিল এই যে এটা দেখো গোল্ড প্লাস, এটা ছিল আমার সফট, আয়রন 3 ছিল হার্ড, ওকে? তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল ডিসকাস করলাম, রাইট? লাস্টলি আমরা, যেহেতু তোমাদের খুব অল্পই আছে বেসিক, বাট আমার মনে হলো যে এটা বলে দেওয়া উচিত, যেহেতু আমি মলিকুলার অরবিটাল থিওরিও আগে ডিসকাস করলাম, পোলারাইজেশনও, সেটা একটা বলে দেই যে পিয়ারসনের একটা স্কেলও আছে। পিয়ারসন কি করলেন, যে এগুলো তো আমরা কোয়ালিটেটিভলি বুঝলাম যে এ ওর থেকে হার্ড, এ ওর থেকে স্মল, রাইট? তাহলে পিয়ারসন কিছু ভ্যালুজ দেওয়ার চেষ্টা করলেন, অ্যাবসোলুট হার্ডনেস ভ্যালুজ, রাইট? এর থেকে এটা যদি 2 হয় তাহলে ওটা 3, তার মানে এর থেকে অতটা বেশি, এরকম একটা কিছু ভ্যালু দেওয়ার চেষ্টা করলেন। এই ভ্যালুটা উনি দেখালেন, দেখো ঠিক প্রথম স্লাইডে যে ছবিটা ছিল তার সাথেই কিন্তু মিলে যাচ্ছে, দেখো এটা কিন্তু ঠিক প্রথমটার সাথেই মিলে যাচ্ছে। আয়নাইজেশন লিমিট, এই যে সেই আয়নাইজেশন লিমিট, এটা হলো আমার হোমো, মানে আমার হাইয়েস্ট অকুপাইড, এটা লুমো হাইয়েস্ট লেস অকুপাইড, এটা ওই যে সেই এ, আর এটা হলো বি। এটা বলেছিলাম মোর পোলারাইজেবল, ইজিলি পোলারাইজেবল, সেটাই তো আমায় পিয়ারসন বললেন, সেটাকেই তো সফট, রাইট? সেটা সফট, আর এটা হলো
হার্ডার, কারণ হার্ডার টু পোলারাইজ, তাহলে হার্ড অ্যাসিড। দেখো এই যে গ্যাপটা, দিস ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি। আয়নাইজেশনটাকে আই দিয়ে বলা হচ্ছে আর ইলেকট্রন অ্যাফিনিটি এ দিয়ে। পিয়ারসন বললেন যে অ্যাবসোলুট হার্ডনেসটাকে উনি ডিফাইন করলেন এভাবে, দ্য হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন আয়নাইজেশন এনার্জি অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এটা অনেকটা সিমিলার, কার মতন, ঠিক গতকালই যেটা দেখলাম যে ইলেকট্রোনেগেটিভিটি মুলিকান বলেছিলেন, ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য সাম হাফ অফ দ্য সাম অফ আয়নাইজেশন এনার্জি অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটি। আর ঠিক পিয়ারসন অ্যাবসোলুট হার্ডনেস হলো সিমিলার ওয়েতে ঠিক ডিফারেন্সটার হাফ, রাইট। এটা শুধু আমি বলে রাখলাম, যদি হঠাৎ কোনো একটা প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ অ্যাবসোলুট হার্ডনেস, যাতে এক লাইন লিখতে পারো। এটা নিয়ে আর ডিসকাশনে আমার এখানে প্রয়োজন নেই, আমাদের স্কোপটাও নেই, কারণ আমাদের লেকচারগুলো নাম্বার অফ লেকচার্স লিমিটেড। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ডিসকাশন আমাদের এখানেই শেষ হলো। আজকে আমরা নতুন টপিক একটাই দেখলাম, আমাদের ফাজান্স রুল আর পোলারাইজেবিলিটি তোমাদের ক্লাস 2 লেভেলে ছিল, আমরা একটু ইনডেপথ ডিসকাশন করলাম। তার আরেকটা কি দেখলাম, তার কনসিকুয়েন্সগুলো দেখলাম, যে পোলারাইজেশন বেশি হলে কিংবা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে কী কী কনসিকুয়েন্সেস হয়, সিলভার হ্যালাইডের এক্সাম্পলগুলো দিয়ে। এবং এই ফাজান্স রুলেরই একটা নতুন মোড়কে প্রায় মানে অর্ধ শতাব্দী পরে একটা নতুন মোড়কে আমরা দেখলাম পিয়ারসন্স একটা হার্ড অ্যান্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল। কিন্তু যদি ভালো করে ভেবে দেখো, পিয়ারসন্স হার্ড অ্যান্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল কিন্তু নতুন কিছু না, ইটস দ্য থিওরি বিহাইন্ড ইজ ওই ফাজান্স রুলের থিওরিগুলোই। হ্যাঁ, এবং শেষ করলাম কি পিয়ারসন্স অ্যাবসোলুট হার্ডনেসের এক্সপ্রেশনটা দিয়ে। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।